হাসিনী নামের এক ছোট্ট গ্রামের এক কোণে গফুরের ছোট্ট বাড়ি। সেখানে গফুর তার বউ আর ছোট্ট মেয়ে রেনিকে নিয়ে থাকে। গফুর একজন সৎ ও দয়ালু। সে মাটির হাঁড়ি পাতিল তৈরি করে সংসার চালায়। গিন্নি ও গিন্নি, হ্যাঁ বলো, কি হয়েছে? আজকে বাজারে কয়টা কলস বিক্রি হলো? বেশি হয়নি গো, মাত্র 2টা বিক্রি হয়েছে। কি, আজকে মাত্র 2টা? এখন আর আগের মতো মানুষ মাটির জিনিস কেনে না, সবাই প্লাস্টিক আর স্টিলের জিনিস ব্যবহার করে। এইভাবে করে দেখবে আমাদের বাপ দাদার পেশাটাই বুঝি একদিন হারিয়ে যাবে। এমন কথা বলো না। না বললে কি সত্যি বদলে যাবে? একদিন দেখবে এমনটাই হবে। বাবা বাবা, কি হয়েছে মা? আমাদের স্কুলে আগামী শুক্রবার ছবি আঁকার প্রতিযোগিতা হবে। তাই নাকি? আমিও ওই প্রতিযোগিতায় অংশ নিতে চাই। এ তো ভালো কথাই মা। কিন্তু বাবা, আমার একটা রঙের বাক্স লাগবে। কি হলো বাবা, এনে দেবে তো? হ্যাঁ দেবো মা, এনে দেবো। সত্যি সত্যি এনে দেবে? হ্যাঁ রে মা, দেবো। কেন মেয়েটাকে মিথ্যে আশা দাও? যেখানে নিজেদের খাবারই জোগাতে হিমশিম খাওয়ার অবস্থা, সেখানে কি করে আনবে? ওর মুখটা দেখুনি বউ, এনে দেবো বলে কতটা খুশি হয়েছে। দেখেছি, কিন্তু টাকা কোথায়? এটা তো আর মুখের কথা না যে বললে আর কিনে ফেললে। এমনিতেই কলসগুলো বিক্রি হচ্ছে না, কোনো আয়ও হচ্ছে না। এর মাঝে কিভাবে কি করবে? এত চিন্তা করো না, উপরওয়ালা কোনো না কোনোভাবে একটা ব্যবস্থা করে দিবেন। জানিস মালা, শুক্রবারে আমাদের স্কুলে ছবি আঁকার প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতা হবে তাতে তোর কি? আমিও ওই প্রতিযোগিতায় অংশ নেব। তুই কিভাবে অংশ নিবি? তোর তো ছবি আঁকার জন্য রঙই নেই। রং নেই, তবে বাবা বলেছে কিনে দেবে। তোর বাবা বলেছে আর তুই বিশ্বাস করে নিলি? তোর বাবা তো মিথ্যে কথা বলেছে। তোরা তো ভালো করে খেতেই পারিস না। আমরা গরিব হতে পারি, কিন্তু আমার বাবা কখনো মিথ্যে কথা বলে না। বাবা যখন বলেছে এনে দেবে, তখন দেখিস এনে দেবেই। আচ্ছা, দেখবো নে কেমন করে এনে দেয়। পরদিন সকালবেলা গফুর বাজারে কলস বিক্রি করতে যাওয়ার পথে সালামের সাথে দেখা হয়। এরপর, কি গফুর, আবার এইসব মাটির কলস নিয়ে বাজারে যাচ্ছ নাকি? হ্যাঁ ভাই, বাজারে যাচ্ছি। এইসব বিক্রি করে কিভাবে সংসার চলে? কোনো রকম চলছে, উপরওয়ালা চালাচ্ছেন আর কি। যদি আমার কথা শোনো তাহলে এত কষ্ট করতে হবে না। কি কথা? ওই যে পুরনো জমিদার বাড়ি আছে না, ওই বাড়ির ভাঙা জিনিসপত্র রাতের অন্ধকারে তুলে বিক্রি করব। কি কি বলছো এইসব? চুরি করব? চুরি করে পেট ভরানোর চেয়ে না খেয়ে থাকা ভালো। এটাকে চুরি বলছো কেন? জিনিসগুলো তো পড়েই আছে, আর ওইখানে তেমন মানুষ যাওয়া আসা করে না। রাতের অন্ধকারে সরিয়ে ফেললে কেউ টেরও পাবে না। কেউ না দেখলেও উপরওয়ালা তো দেখবেন, ওনার কাছে কি জবাব দেব? তোমার এই সততা দেখবে একদিন তোমাকে পথে বসাবে, দেখে নিও তুমি। পথে বসলে তাও বসতে রাজি আছি, তবুও অন্যায় করব না। গফুর, ভালো একটা প্রস্তাব দিলাম, ভালো লাগলো না তো? এজন্যই বলে গরিব অভাবে নয়, স্বভাবে মরে।
সৎ পথে থেকে অভাবে মরতেও রাজি আছি। গরিবের সততাই সব কিছু। এটা নষ্ট হয়ে গেলে আর কিছু বাকি থাকে না। হয়েছে, এত জ্ঞানের কথা বলো না। দুদিন পর যখন খেতে পারবে না, সেদিন দেখবো কি করো। আমাদের নিয়ে আপনার এত মাথা ঘামানোর দরকার নেই রশিদ ভাই। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। ভালো করে খেতে পারে না, তাও আবার তেজ কমে না। গফুর সারাদিন বাজারে বসে থাকে, কিন্তু খুব কম জিনিস বিক্রি হয়, যার ফলে তার বাড়ি ফিরতে ফিরতে অনেক সন্ধ্যা হয়ে যায়। এভাবে আর কতদিন? আজকেও বেশি বিক্রি করতে পারিনি। এইদিকে মেয়েটাকে কথা দিয়েছি, ওর জন্য রঙের বাক্স কিনে দেব। এখন যে কি হবে, কি করে যে কি করব কিছুই বুঝতে পারছি না। হে উপরওয়ালা, আমার সহায় হন। বাড়ি ফেরার পথে গফুর একটা পুরনো বটগাছের নিচে একজন বৃদ্ধাকে বসে থাকতে দেখে। বাবা, একটু পানি দেবে? পানি? এইখানে পানি কিভাবে পাবো মা? আমার অনেক তৃষ্ণা লেগেছে বাবা, একটু পানি দাও। আচ্ছা, আপনি দাঁড়ান, আমি দেখছি আশেপাশে কোথাও কোনো পানি আছে কিনা। এরপর গফুর চারপাশ খুঁজে বুড়িমার জন্য পানি নিয়ে আসে। এই নিন মা, পানি। উপরওয়ালা তোমার মঙ্গল করুক। তোমার এই ঝুড়িতে কি আছে বাবা? এখানে কিছু অবিকৃত মাটির কলস আছে। তুমি যদি কিছু মনে না করো, আমাকে একটা কলস দেবে? কলস নিবেন? অবশ্যই দেব। কিন্তু আমার কাছে টাকা নেই। টাকা লাগবে না, আপনাকে আমি এমনি দিচ্ছি। তুমি এটা আমাকে বিনা পয়সায় দিয়ে দিচ্ছ? বিনা পয়সায় দিলে তোমার কোনো ক্ষতি হবে না তো? আপনি চাইছেন এটাই যথেষ্ট। আমার পয়সা লাগবে না, আপনি এমনিতেই নিয়ে যান। আর আমার কোনো ক্ষতি হবে না, আপনি নিয়ে যান। তোমার মতো সবাই এমনটা করে না বাবা। আমি গরিব হতে পারি, কিন্তু কাউকে খালি হাতে ফেরাতে চাই না। এমনিতেও এগুলো তেমন বিক্রি করতে পারি না। তারপর নিজের কাপড়ের ভাঁজ থেকে বুড়িমা একটা ছোট্ট কলস বের করে দেয়। তাহলে এটা তুমি রাখো, তোমার কাজে লাগবে। এটা এটা দিয়ে কি করব? আমার কাছে তো এমনিতেই অনেক কলস আছে, আর এটা দিয়ে কি করব? এটা তোমার কাছে রেখে দাও, সময় হলে নিজেই বুঝতে পারবে। বলা তো যায় না কখন কোনটা কাজে লেগে যায়। গফুর এক মুহূর্তের জন্য নিচে তাকায়, এরপর তাকিয়ে দেখে বুড়িমা আর নেই। আরে আরে, এই বুড়িমা কোথায় চলে গেল? এক নিমিষেই চলে গেল। এখন এই কলস দিয়ে কি করব আমি? আচ্ছা, বাকি কলসগুলোর সাথে রেখে দেই। এখানে আর দাঁড়ালে চলবে না, অনেক দেরি হয়ে গেছে। গিন্নি নিশ্চয়ই চিন্তা করছে। চারপাশে কেউ নেই। গফুর অবাক হয়ে যায়। সে আর দেরি না করে বাড়িতে ফিরে আসে। আজকে এত দেরি হলো কেন তোমার ফিরতে? আজকেও কলসগুলো বেশি বিক্রি হয়নি। আর জানো বউ, একটা ঘটনা ঘটেছে। গফুর তার বউকে সব ঘটনা খুলে বলে। এরপর, সত্যি? কলসটা দেখি তো একবার। সাধারণ মাটির কলসের মতোই তো লাগছে। আমার তো এটা দেখে তেমন বিশেষ কিছু মনে হচ্ছে না। আমারও না। ওই বুড়িমাকে কত করে বললাম, আমার কাছে এমনিতেই অনেক কলস আছে, তাহলে এই পুরনো কলস দিয়ে কি করব? তারপর তারপর উনি কি বললেন? তারপর উনি বললেন, সময় হলেই বুঝতে পারবে। বলা তো যায় না কখন কোন জিনিস কাজে লেগে যায়।
তাহলে রেখে দাও, এটা নিয়ে পরে দেখা যাবে কি করা যায়। অনেক রাত হয়েছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তাড়াতাড়ি বাদ দিচ্ছি। হ্যাঁ, ঠিক বলেছ, এটা নিয়ে পরে ভাবা যাবে। এখন রিনি কোথায়? ও তো পড়ছে, তুমি আর দেরি করো না, গিয়ে হাত মুখ ধুয়ে আসো। হ্যাঁ, যাচ্ছি। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে যায় তখন হঠাৎ কলসটার ভিতর থেকে মৃদু সোনালি আলো বের হতে শুরু করে। পরদিন সকালবেলা রিনি দেখতে পায় কলসটার ভিতর থেকে মৃদু সোনালি আলো বের হতে শুরু করে। বাবা, বাবা, কি হয়েছে রিনিমা? কি হয়েছে দেখবে, এসো আমার সাথে। গফুর এসে দেখতে পায় কলসের ভিতরে ছোট ছোট সোনালি রঙের বীজ রাখা, যার গা থেকে সোনালি রঙের আলো বের হচ্ছে। এরপর এগুলো এগুলো কোথা থেকে এলো এখানে? আর দেখতেও কেমন অদ্ভুত লাগছে, এর থেকে সোনালি আলো বের হচ্ছে। রিনি, যা, তোর মাকে ডেকে নিয়ে আয় তাড়াতাড়ি। ঠিক আছে বাবা। দেখো বউ, এইগুলো কি? এইগুলো দেখে তো কোনো চারা গাছের বীজ মনে হচ্ছে। কলসিতে এগুলো আসলো কোথা থেকে? কালকে রাতেও তো কিছুই ছিল না, তাহলে এগুলো কি করে এলো? হ্যাঁ, কালকে রাতেও তো কিছুই ছিল না। এখন এগুলো দিয়ে কি করবে? বউ, ভাবছি এগুলো জমিতে লাগিয়ে দেখি কি হয়। আমাদের তো কোনো জমি নেই, লাগানোর জায়গা কোথায় পাবে? আমাদের বাড়ির পাশের একটু ফাঁকা জায়গা আছে না, ওইখানে না হয় লাগিয়ে দেব। ওইটুকু জায়গায় কি হবে? যতটুকু লাগাতে পারি লাগিয়ে দেখি না পরে কি হয়। আচ্ছা ঠিক আছে, ওইখানে লাগাও তাহলে। এরপর গফুর তার বাড়ির পাশে খালি জায়গায় বীজগুলো লাগিয়ে দেয়। কয়েকদিন পর সেইখানে অদ্ভুত গাছ জন্মায়। সেই গাছে সাধারণ ফল নয়, ছোট ছোট সুন্দর মাটির খেলনা পুতুল ধরেছে। আর খেলনা পুতুলগুলো দেখতে এত সুন্দর, যা দেখে সবাই চমকে যায়। এ আবার কেমন গাছ? গাছে কখনো খেলনা পুতুল ধরে? এই রকম আগে তো দেখিনি। বাবা দেখো, গাছে পুতুল ধরেছে, কত সুন্দর সুন্দর পুতুল, আমাকে একটা দাও না। হ্যাঁ মা, দাঁড়া, দিচ্ছি। পুতুলটা কত সুন্দর, আজকে থেকে এটা নিয়ে খেলবো। হ্যাঁ গো, এখন এত পুতুল দিয়ে কি করবে, ভেবেছো কিছু? ভাবছি এগুলো পেরে বাজারে নিয়ে যাব, গিয়ে দেখি বিক্রি হয় নাকি। এরপর গফুর খেলনা পুতুলগুলো বাজারে নিয়ে যায়। মানুষ সেগুলো কিনতে ভিড় করতে শুরু করে, যার ফলে এক মুহূর্তেই সব বিক্রি হয়ে যায়। গফুর খুশি মনে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। কি গো, এত তাড়াতাড়ি চলে আসলে যে? খেলনাগুলো বাজারে নিয়ে যেতেই তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল। সব কিছুই উপরওয়ালার দয়া, না হলে এমন সম্ভব হতো না। বাবা, তুমি চলে এসেছো? হ্যাঁ মা, এই দেখ তোর জন্য কি এনেছি। বাবা, এটা আমার রং? হ্যাঁ মা। তাহলে আমিও এখন ছবি আঁকার প্রতিযোগিতায় অংশ নিতে পারবো। বাবা, তুমি অনেক ভালো। হ্যাঁ, ছবিটা কিন্তু সুন্দর করে আঁকবি। হ্যাঁ বাবা, আঁকবো। দিন যেতে থাকে, গফুরের সংসারে আর অভাব থাকে না, কিন্তু সে আগের মতোই নম্র থাকে।
কেউ কিছু চাইলে খালি হাতে ফেরায় না, গরিব মানুষদের বিনা পয়সায় হাঁড়ি পাতিল দেয়। একদিন হালিমার বোন রুকেয়া আসে তাদের বাড়িতে। কিরে বোন, তুই হঠাৎ আমাদের বাড়িতে? কোনো সমস্যা হয়নি তো? তোর শ্বশুর বাড়িতে সব কিছু ঠিকঠাক আছে তো? কেন আপু, আমি কি তোমাদের বাড়িতে আসতে পারি না? আমি তা বলিনি, বলেছি তুই তো আমাদের বাড়িতে তেমন আসিস না, হঠাৎ এলি তাই জিজ্ঞেস করলাম। কোনো সমস্যা হয়নি তো? না আপু, তেমন কোনো সমস্যা হয়নি। ভাবলাম অনেক দিন ধরে তোমাদেরকে দেখি না, তাই চলে আসলাম। ও, তাহলে ভালোই করেছিস। এবার তোকে আর সহজে যেতে দেব না। তুই নিশ্চয়ই অনেক ক্লান্ত। চল ঘরে চল। আমি কি এমনি এমনি এসেছি? হঠাৎ করে তোরা এতটা ভালো আছিস কি করে সেটা আমাকে জানতেই হবে। কি রে, কি ভাবছিস? না না, কিছু ভাবছি না। চলো ঘরে চলো। কি গো, আজকে বাজারে যাবে না? যাব, কিন্তু শরীরটা কেমন জানি করছে, একদম জোর পাচ্ছি না। তাহলে আজকে বাজারে যাবে না? যাব। একটা কাজ করো, তুমি তুমি বরং গিয়ে খেলনা পুতুলগুলো গাছ থেকে পেড়ে আনো। রোকেয়া অনেক দিন পর এসেছে আমাদের বাড়িতে, ওকে ভালো মন্দ কিছু না খাওয়ালে চলবে? আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে নিয়ে আসছি। রোকেয়া বাইরে থেকে তাদের দুজনের কথা আড়ি পেতে শুনছে। পুতুলের গাছ মানে? পুতুলের আবার গাছ হয় নাকি? দেখি তো, আপু ওইদিকে কোথায় যাচ্ছে? এরপর রোকেয়া হালিমার পিছনে পিছনে যায়। গিয়ে পুতুলের গাছগুলো দেখতে পায়। এরপর, এই আমি কি দেখছি? আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এ তো সত্যি সত্যি পুতুলের গাছ। তার মানে এই হলো আসল রহস্য। এই গাছ আজকেই আমি শেষ করে ফেলবো। এই গাছ থাকলে আপু তাড়াতাড়ি অনেক বড়লোক হয়ে যাবে, আর সেটা আমি কখনোই চাই না। আজকেই এই গাছটা আমি গোড়া থেকে কেটে ফেলবো। ও মা গো, কোমরটা ভেঙে গেল। তোর সাহস তো কম না, পুতুল গাছটা নষ্ট করতে এসেছিস। কে কে কথা বলছে? তুমি তুমি কে? এত রাতে এখানে কি করছো? তোর মতো মেয়েকে শাস্তি দিতে এসেছি। শাস্তি? শাস্তি মানে কি করেছি আমি? তুই অন্যকে দেখে হিংসা করেছিস, আর হিংসার বশবর্তী হয়ে আমার দেওয়া এই জাদুর পুতুল গাছটা নষ্ট করতে এসেছিস, যা আমি গফুরকে সততার পুরস্কার হিসেবে দিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও বুড়িমা, আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি। আমি অন্যায় করতে যাচ্ছিলাম। না না, তোকে আজকে শাস্তি পেতেই হবে। কি হচ্ছে এখানে? আপু, আপু আমাকে বাঁচাও। কেন, কি করেছিস তুই? আর এত রাতে এখানে কি করছিস? যা বলার খুলে বল, কি করছিস এখানে? যা বলার আমি বলছি। এই মেয়েটার তোদের সুখ দেখে সহ্য হচ্ছিল না, তোদের হিংসা করছিল, তাই এত রাতে লুকিয়ে লুকিয়ে পুতুল গাছ নষ্ট করতে এসেছে। কি বলছেন বুড়িমা? রোকেয়া, বুড়িমা কি সব সত্যি কথা বলছে? হ্যাঁ ভাইজান, বুড়িমা ঠিকই বলছে। আপনাদের এত সুখ আমার সহ্য হচ্ছিল না। আমি চাইনি আমার বোন আমার থেকে সুখে থাকুক। আমাকে ক্ষমা করে দাও আপু, আমি আর কোনোদিন তোমাকে হিংসা করব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। বুড়িমা, তুমি ওকে ক্ষমা করে দাও।
ও তো ওর ভুল বুঝতে পেরেছে, আর সবাইকেই একটা শেষ সুযোগ দেওয়া উচিত। দয়া করে তুমি ওকে শেষবারের মতো ভালো হওয়ার একটা সুযোগ দাও। বেশ, তাহলে আমি ওকে একটা শেষ সুযোগ দিলাম। এরপর এই বলে বুড়িমা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আমাকে ক্ষমা করে দিও আপু, আমি ভুল করেছি। আমি কালকে সকালেই তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব, আর কোনোদিন তোমাদের এখানে আসবো না। না বোন, তুই তো তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। তুই যখন এসেছিস তখন না হয় আমরা সবাই একসাথে সুখ ভাগ করে নেব। আমি তোমাদের এত বড় ক্ষতি করতে যাচ্ছিলাম, আর তুমি আমাকে সত্যি ক্ষমা করে দিলে। তুমি সত্যি অনেক ভালো আপু। তোমার বোনের এই গুণের জন্যই তাকে আমি এত ভালোবাসি।